এখন আমরা একটি ব্লু স্টার কোম্পানির এসি ইনস্টল করার জন্য এসেছি। তো এই এসিটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা এর মাপগুলোকে দেখে নিয়েছি। ইনডোর আউটডোর প্যাকেট কেটে মাপগুলোকে দেখে তারপর এর ভেতরে ইনডোরের সঙ্গে যে ক্ল্যাম্প আছে সেই ক্ল্যাম্পটিকে ওয়ালের সঙ্গে ফিক্সড করেছি এবং ডান পাশে একটি ফুটো করেছি গোল কোরবিট দিয়ে। আমার ফুটো করা কমপ্লিট এবং স্প্লিট এসিটির জন্য যে ক্ল্যাম্প আছে সেটিও ফিটিং করা কমপ্লিট। এবার আমি এসিটিকে ওখানে আটকিয়ে দেব। এসিটিকে চেড়ে প্রথমে আউটডোর কানেকশনের জন্য যে তারটি আছে সেটিকে ফুটো দিয়ে বার করে দিব। এই কানেকশন দিয়ে আউটডোর ইউনিটে কানেকশন যাবে। তারপরে ওই ফুটো দিয়ে বা গর্ত দিয়ে আমরা পাইপ, ওয়াটার পাইপ, কপার পাইপ, আউটডোর কানেক্টিং তার সবগুলোকে বের করে দিব। তারপর বেস প্লেট বা ইনডোর ক্ল্যামে ফিক্সড করে দেব। ঝোলানো কমপ্লিট। এবার আমি ভালো করে বেঁধেছি কিনা দেখে নিয়ে তারপর আমরা আউটডোরে চলে যাব। লেভেল মিটার দিয়ে দেখে নিতে পারেন যে ঠিকঠাক লেভেল হয়েছে কিনা। এখানে দুটো পাইপ আছে, অন 4 আর একটি হাফ। এই দুটো পাইপ ফ্লায়ারিং করা নেই, এজন্য আমরা এখানে ফ্লায়ারিং করে নিব। তো কিছু কিছু কোম্পানি ফ্লায়ারিং করিয়ে দেয়, আবার কিছু কোম্পানি ফ্লায়ারিং করতে হয়। এটার 2 মাথা করা হয়ে গেছে 1/2 ইঞ্চি। এবার আমি অন 4 এর 2 মাথা ফ্লায়ারিং করে নিব। তো ফ্লায়ারিংটি খুব সুন্দরভাবে করতে হবে। ফ্লায়ারিংটি সুন্দর না হলে গ্যাস লিকেজের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই এই কাজটি খুব সূক্ষ্মভাবে ভালোভাবে করে নিতে হবে যাতে ফ্লায়ারিংটি কখনো বাঁকা বা খারাপ না হয়। আমার অন 4 পাইপ ফ্লায়ারিং করা হয়ে গেছে। আমি ফ্লায়ারিংটিকে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পরে আমরা অন্য কাজে যাব। তো ফ্লায়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আউটডোর ইউনিটের কাছে চলে এসেছি। আউটডোরটিকে প্রথমে ভালোভাবে দেখে নিব যে কেমন কোথায় ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তারপর যে জায়গায় আমরা ফিক্সড করব সেই জায়গাটিকেও একবার দেখে নেব যে আমি এই ঘরের ভেতর দিয়ে বাইরের সাইডে এই যে ইনডোর ইউনিটের পাইপগুলো এইদিকে এসছে, আউটডোরটি এই সাইডেই হবে। এবার আমরা লোকেশনটি সেট করব যেখানে সব চাইতে ভালো হবে। আউটডোরের তলার যে ক্ল্যামের মাপ আছে সেটাকে আমরা মেপে নিলাম। এবার আমরা আউটডোরের কাছে চলে এসেছি। আউটডোরটি আমি সরাসরি ইনডোরের অপোজিটে না লাগিয়ে পাশের যে সানসাইড আছে সেটিতে ফিক্সড করলাম, তাতে কাজ করা একটু সুবিধা হবে। কারণ ইনডোরের যে পাইপ জয়েন্ট হবে সেটা আউটডোরের তলায় পড়লে একটু কাজ করা অসুবিধা হবে। যদি এই দিকে জায়গা আছে তাই আমি এদিকে করলাম, জায়গা না থাকলে ওখানেই করে দিতাম। এবার আউটডোর ক্ল্যাম্প ফিটিং করব। আউটডোর ক্ল্যাম্প ফিটিং করার জন্য আমরা প্রথমে একটি দাগ দেব আগাগোড়া ওপর দিকে, যেটা লেবেল থাকবে। লেবেল মিটার ধরে একটি দাগ দেব। এই লেবেল মিটারের সাহায্যে দাগটি দিলে আউটডোর আমাদের সবসময় সোজা হয়ে থাকবে। যদি লেবেল মিটার না ধরি তো আউটডোর উঁচু নিচু হতে পারে। তাই আমরা অবশ্যই লেবেল মিটার দিয়ে কাজ করব যাতে আউটডোরটি সোজাসুজি থাকে। তারপর আউটডোরের যে মাপ থাকে সেই মাপের 2 সাইডে দুটো ক্ল্যাম্প আমরা ওয়ালের সঙ্গে ফুটো করে লাগিয়ে দিব। আমি এখানে মার্কার পেন দিয়ে মার্ক করে নিচ্ছি যে কোথায় কোথায় ড্রিল দিয়ে ফুটো করব। তো এই পাশে একটি মার্ক করা হলো। তারপরে ডান সাইডেও ঠিক একই রকমভাবে আমরা মেপে নিয়েছি। তো দুই দিকেই এইভাবে আমরা ড্রিল দিয়ে ফুটো করে নেব। আমরা সবসময় চেষ্টা করব কম্প্রেসার যেই দিকে থাকে সেই দিকটা একটু ভালোভাবে টাইট করতে, কারণ কম্প্রেসারের যে সাইড থাকে সেই সাইডটা একটু ভারী থাকে। আমরা এই সাইডে 3টে দিব, বা সাইডেও 3টে দিতে পারি, কিন্তু যদি ভালো টাইট বা ভালো ফিটিং হয় তাহলে 2টো দিলেও সমস্যা নেই। তো আমরা এদিকে 3টে ফুটো করলাম। এখানে আমি 12 mm এর বিট ব্যবহার করেছি। আমাদের যে জামনাট আছে সেটা 12 mm এ ভালো হবে ফিটিং। 12 mm দিলে M8 এর যে ফাস্ট নাটগুলো হয় সেগুলো সুন্দরভাবে ফিটিং করা যায়। আমি ডান দিকে যেমনভাবে ফুটো করলাম বাঁ দিকেও সেম একই রকমভাবে ফুটো করে নেব।
ফুটোগুলি করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে ড্রিলটি ফুটো সঠিক জায়গায় হয়। যদি একটু ডানে বায়ে উঁচু নিচুতে হয় তাহলে ফার্স্ট নাটগুলোকে সঠিকভাবে বসানো যায় না, তাতে ক্ল্যাম্প একটু বসানো সমস্যা হয়। সেই কারণে সঠিক জায়গাতে আমরা ফুটোগুলোকে করার চেষ্টা করব। ফুটোগুলোকে একটু ভালোভাবে করে নিতে হবে। এবার আমি ফার্স্ট নাটগুলোকে ডানে এবং বায়ে লাগিয়ে দিব। আমি ডান দিকে 3টে ফিক্সড করেছি, তাই জামনাটগুলোকে 3টে ফুটোতে 3টে জামনাট বসিয়ে দিব। এইভাবে বসিয়ে দেওয়ার পরে হাতুড় দিয়ে ঠুকে দিতে হবে। হাতুড় দিয়ে এইভাবে বসিয়ে ওয়াল সেম করে দিতে হবে। তারপরে বাঁ দিকে আমি 2টো ফুটো করেছি, কারণ বাঁ দিকে কম্প্রেসারের ওয়েট থাকে না, ওজন অনেকটা হালকা থাকে। আপনারা ইচ্ছা করলে 3টেও দিতে পারেন। ক্ল্যামের সঙ্গে 6টি নাট থাকে, 3টে। আপনারা ইচ্ছা করলে 3টে দিতে পারেন। আমি একটা এই কারণেই রাখি, যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো একটা নাট যদি খারাপ হয়, তাহলে ওই একটি নাটকে যাতে কাজে লাগানো যায়। তো আমি ড্রিলের সঙ্গে দেখুন আমি সেটিং করে নিয়েছি গুঠিগুলোকে। আমি ড্রিলের মাথাতে করে দিয়েছি, কারণ খুব সহজে খোলা যায়, নাহলে সেলাই রেঞ্জ বা ডাল রেঞ্জ দিয়ে অনেকগুলো পাক দিতে হয়, একটু সময় লাগে। কিন্তু ড্রিলের সঙ্গে এইভাবে যদি আমরা করি তাহলে দেখুন খুব সহজেই করা যায়। একটু করে টাইট দেওয়ার পরে যদি খুলি তাহলে এই নাটের কাজটি সঠিকভাবে হয়। তো সবগুলোকে খুলে নিলাম। এবার যে সাইডের যে ক্ল্যাম্পগুলো আছে সেই ক্ল্যাম্পগুলোকে এই নাট বোল্টের সঙ্গে টাইট করতে হবে। এই যে এইভাবে একটা একটি করে 3টে নাটকে পরপর এখানে টাইট করে দিব। এবার ড্রিল দিয়ে সেম যেভাবে খুললাম, ড্রিলটাকে এবার উল্টো পাকে ঘুরিয়ে টাইট করব। ড্রিলের 2 দিকে ঘোরানোর সিস্টেম থাকে, তাই এগুলো খোলা এবং টাইট করা খুব সহজে করা যায়। এইভাবে টাইট করার পরে লাস্টের দিকে আমরা সেলাই রেঞ্জ দিয়ে হালকা একটু করে পাক দিব, তাতে অনেকটাই টাইট হয়ে যাবে। এবার আমি বাঁ সাইডের ক্ল্যাম্পটিকেও সেম একই রকম ভাবে ফিটিং করে দেব। যদি আপনারা ড্রিল দিয়ে না করেন তো অবশ্যই সেলাই রেঞ্জ দিয়ে করবেন। ড্রিল দিয়ে করলে খুব তাড়াতাড়ি কাজটি করা যায়। আর অনেকেই এই জামনাটগুলোকে অনেক হাতুড় দিয়ে জোরে জোরে মেরে বাঁকা করে ফেলে, তখন খোলা এবং লাগানো খুব সমস্যা হয়। যে কারণে 12 mm এর ফলা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফুটো করে নেবেন। যদি 10 mm এর ফলা দিয়ে করতে যাই তাহলে অনেকটাই সমস্যা হবে। এবার আমি এই যে ড্রিল দিয়ে সেম আগের মতো টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে সেলাই রেঞ্জ দিয়ে 1 পাক করে দিয়ে দেব। তাহলে খুব সহজে এইগুলো সুন্দরভাবে ওয়ালের সঙ্গে টাইট হয়ে থাকবে। আমি ডান সাইডের যে ক্ল্যামের আরেকটি অংশ আছে সেটিকেও ফিক্সড করব। এখানে 3টে করে নাট থাকে, আপনার ইচ্ছা করলে 3টে নাট দিতে পারেন, আর 2টো দিলেও দেয়া যায়। কারণ ইনভার্টার এসির ওয়েট অনেকটাই কম থাকে, যে কারণে নাট বোল্ট একটু কম হলেও সমস্যা নাই। কিন্তু নন ইনভার্টার এসিতে অবশ্যই আপনারা যতগুলো নাট বোল্ট থাকবে সবগুলোকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। নন ইনভার্টার এসি অনেকটা ওয়েট বেশি হয়, যে কারণে কোনো যাতে সমস্যা না হয় সেটা দেখে ওয়ালের ক্ল্যাম্পগুলো ফিটিং করতে হবে। ক্ল্যাম্প টাইট করা হয়ে গেছে। এবার আমাদের আউটডোর ইউনিট নামানোর পালা। এটি ব্লু স্টার কোম্পানি আউটডোর, গোল্ডেন ফিন থাকে। অন্যান্য কোম্পানিতে এখানে আছে ব্লু কোটিং কন্ডেন্সার। তো দেখতে খুবই সুন্দর ব্লু কোটিং কন্ডেন্সার, এটি ব্লু স্টার এর সব মডেলেই থাকে। তো এবার আউটডোরটি বসিয়ে দেওয়ার পরে তলার দিকে 4টে নাট বোল্ট করার জায়গা থাকে। ক্ল্যাম্পের সঙ্গে আউটডোরের তলার যে ক্ল্যাম্পটি থাকে বা পাতিটি থাকে সেটি দুটোকে একসঙ্গে ফিক্সড করার জন্য 4 কোণায় বা 4 সাইডে 4টে নাট বোল্ট সিস্টেম থাকে, সেগুলিকে আমরা সঠিকভাবে টাইট করে দেব। টাইট করে দেওয়ার পরে আমরা পাইপ ফিটিং করব। পাইপ ফিটিং করার জন্য আমরা এখানে 2 জন নেমেছি। তো 2 জন নামলে একটু সহজে করা যাবে, তার জন্য আমরা এখানে 2 জন নেমেছি।
খুব সাবধানে পাইপগুলোকে বাঁকা করে নিতে হবে, যাতে বাঁকা না হয়ে যায়। পাইপ যদি অতিরিক্ত চাপ পড়ে ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কুলিং এর অনেকটাই সমস্যা হয়। তো আমি এখানে আস্তে আস্তে কাজটি করার চেষ্টা করছি। পাইপকে সবসময় খুব সুন্দরভাবে আস্তে আস্তে বাঁকা করতে হবে। আমি এখানে থ্রেড সিল দিয়েছি। থ্রেড সিল দিলে কি হয়, নাটটি খুব স্মুথভাবে টাইট হয়, যে কারণে থ্রেড সিল দিয়ে কাজটি করি। আপনারা ইচ্ছা করলে থ্রেড সিল দিতে পারেন, কেউ যদি এমনি এমনি করেন কোনো সমস্যা নাই, লিকেজের কোনো সমস্যা হয় না থ্রেড সিল ছাড়া। শুধুমাত্র টাইট করার ক্ষেত্রে স্মুথ হয় যদি আমরা থ্রেড সিল ব্যবহার করি। 1/2 ইঞ্চি পাইপটি আমরা ফিক্সড করে দিলাম। এবার আমরা অন ফোরের যে পাইপ সেটিকে ফিক্সড করব। আমি এখানে আউটডোরের তলা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। যদি কাছাকাছি হয় তাহলে রাউন্ড থাকবে, কোনো সমস্যা নেই। অনেকে যদি কাছাকাছি আউটডোর হয় পাইপ কেটে ফেলে, কিন্তু পাইপ কাটার কোনো দরকার নেই, আমরা রাউন্ড করে রেখে দিব। 10 ফিট পাইপ দেয়া থাকে, পুরোটাই রেখে দিলে কোনো সমস্যা নেই। অনেকেই কেটে ফেলে যে পাইপ ফালতু থেকে লাভ নেই, তো আপনি এটা করবেন না। যেটা 10 ফিট কোম্পানির সঙ্গে দেয়া থাকবে 10 ফিটই রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো ক্ষেত্রে 1 ফিট বা 2 ফিট কাটার দরকার হয় পাইপ ফিনিশিং আনার জন্য, সেটি হয়তো আপনারা করতে পারেন, কিন্তু অনেকেই পুরো পাইপ কেটে ফেলে যদি কাছাকাছি হয়, সেটি কখনোই করবেন না। তো এবার আমাদের নাট বোল্ট টাইট, মানে পাইপের কানেক্টিং অন ফোর এবং হাফের যে জয়েন্ট আছে ইনডোর আউটডোরের সঙ্গে, সেগুলোকে এক এক করে টাইট করে দেবো। আমি এখানে সিলাই রেঞ্জ ব্যবহার করে সব টাইট করছি। ইনডোরে টাইট দেওয়ার জন্য 2টো সিলাই রেঞ্জ লাগবে, আর আউটডোরের কানেক্টিং পাইপের দিকে 1টি সিলাই রেঞ্জ হলেই হবে। যদি পাইপটি দেখছেন যে বাঁকা হয়ে আসছে, তাহলে 2টো সিলাই রেঞ্জ এইভাবে ধরে আমরা টাইট করব। আউটডোরের পাইপকে খুব সুন্দরভাবে দেখে টাইট করতে হবে। অন ফোরের পাইপটি অতিরিক্ত টাইট দিতে গেলে আবার ফ্লাইরিং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অন ফোরের পাইপটিকে আমরা বেশি টাইট করব না। 1/2 ইঞ্চিটিকে অনেকটাই টাইট করা যায়, যতটা ইচ্ছা টাইট দিলে কোনো সমস্যা হয় না। তো আমি এখানে ভ্যাকুম করার জন্য পাইপ মিটার লাগিয়ে দিয়েছি, ভ্যাকুম পাম্প নিয়ে চলে এসেছি। তো আপনারা এসি ইনস্টল করতে গেলে অবশ্যই ভ্যাকুম পাম্প ব্যবহার করবেন, কারণ R32 এবং R410 এই এসি গুলোতে ভ্যাকুম পাম্প মাস্ট। কারণ অনেকেই দেখছেন যে ভিডিওতে কম্প্রেসার ব্লাস্ট হয়, তো তার মূল কারণ এই ভ্যাকুম। আমরা ভ্যাকুম না করে যদি এসি ইনস্টল করি, সেক্ষেত্রে ওর ভেতরে বাতাস থাকে, আর বাতাসের সঙ্গে অক্সিজেন থাকে। সেই অক্সিজেনের জন্য আমাদের এসির ভেতরে আগুন ধরার সম্ভাবনা থাকে, যে কারণে আমাদের কম্প্রেসার ব্লাস্ট হয়। তাই আমরা এটিকে সবসময় সঠিকভাবে ভ্যাকুম করার চেষ্টা করব। কখনোই আমরা এটাকে সেলফ ভ্যাকুম করি সেটা না করি, সেটা মাথায় রাখতে হবে। সেলফ ভ্যাকুম যদিও করতে হয়, সেটিকে ভালোভাবে করার চেষ্টা করতে হবে, যাতে কোনো রকম বাতাস থাকার সম্ভাবনা না থাকে। তো আমরা এখানে শুধুমাত্র ইনডোর এর পাইপ আর ইনডোর এই দুটোকেই ভ্যাকুম করছি, যে কারণে মোটামুটি 15 মিনিট ভ্যাকুম করলেই যথেষ্ট। তো ভ্যাকুম চলছে, আর এইদিকে আমাদের পাইপের ওপরে র্যাপিং এর যে কাজ, সেটিকে আমরা সেরে নিচ্ছি। র্যাপিং এর সঙ্গে সঙ্গে আমরা এখানে ইনডোর আউটডোর যে কানেক্টিং ওয়্যার, এখানে 4 কোরের তার আছে, একটি নিউট্রাল, একটি ফেজ, একটি কমন আর একটি আর্থিং। তো এইগুলোকে আমরা এক এক করে সব টাইট করে নিব। এখানে যে কানেক্টিং আছে, সেখানে কানেক্টর আছে, সেখানে আমরা এক এক করে সব টাইট করে দিলাম। আমাদের পুরো পাইপ এবং তার লাগানো কমপ্লিট। ভ্যাকুমটি হয়ে গেলে আমরা গ্যাস ছেড়ে দিব, তারপরে এসি চালিয়ে দেব। কানেক্টিং এর কভারটিও লাগিয়ে দেওয়া হয়ে গেল। ভ্যাকুম চলছে, মাইনাসের দিকে চলে এসছে ভ্যাকুম। তো আমাদের ভ্যাকুম প্রায় শেষের দিকে। ভ্যাকুম করা হয়ে গেলে, র্যাপিং কমপ্লিট হয়ে গেলে আমরা গ্যাস ছেড়ে
চেক করব। গ্যাস ছাড়ার আগে অবশ্যই আমরা লিকেজটিকেও চেক করে নেব। লিকেজ চেক করার জন্য আমরা শ্যাম্পুতে একটু ফেনা করে স্পঞ্জ বা কোনো কিছু দিয়ে, স্পঞ্জের এটা দিয়ে যেমন আমরা ফেনা করছি, যাতে লিকেজটি চেক করা খুব সহজেই করা যায়। আমরা ডিসচার্জ লাইন সামান্য একটু ছেড়েছি, ছেড়ে দেখুন মোটামুটি 60-এর মতো প্রেসার এসেছে। তখন আমরা শ্যাম্পুর ফেনা এই সাইডে এবং ইনডোরের গোড়ায় যে জয়েন্ট আছে সেখানে দুই জায়গাতে একই রকম ভাবে চেক করব। আর এইভাবে আস্তে আস্তে একটু করে গ্যাসটি ছাড়বো। পুরোটা একবারে ছাড়বো না, কারণ লিকেজ যদি হয় সেক্ষেত্রে যদি লিকেজটি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের সব গ্যাসটুকুই নষ্ট হবে। তাই একটু একটু করে ছাড়িয়ে দেখে নেব। যদি লিকেজ থাকে সেই অবস্থায় রেখে আবার নতুন করে সেই জায়গাটি ঠিক করে গ্যাস ছাড়ার চেষ্টা করব। তাই অবশ্যই আমরা প্রথমে সব গ্যাস ছাড়বো না, প্রথমে একটু একটু করে ছেড়ে প্রেসার দিয়ে দেখে নেব যে জয়েন্টগুলোতে সব ঠিকঠাক আছে কিনা। এখানে সব রকম ঠিকঠাক দেখা হয়ে গেছে। ইনডোরের যে জয়েন্টের ওখানেও দেখা হয়ে গেছে। এই যে নাটের গোড়ায় আঙুল দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে দেখে নিতে হবে। তো সব যখন দেখা হয়ে গেছে তখন আমরা সাকশানের যে ভালভ আছে সেটিকেও ছেড়ে দিলাম। এবার আমাদের এসির ফুল প্রেসার দেখুন মিটারে চলে এসছে। এবার এসিটিকে চালানোর পালা। এখানে তার ছোট আছে, ইনডোরে কানেক্টিং তার, তার জন্য আমরা একটু তার জোড়া দিয়ে 3 পিন 16 অ্যাম্পিয়ার টপ লাগিয়ে আমরা চালিয়ে দিয়েছি। এখন 16তে দিয়ে দিলাম। এবার আমরা আউটডোরের কাছে এসে দেখছি যে আউটডোরটি চালু হয়ে গিয়েছে। যদি আপনারা বুঝতে সামনে দেখুন পাতাগুলো নড়ছে।